বাংলা সাহিত্যের কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল ট্রাই ক্রিয়েশন প্রেজেন্টেড বাই বাংলা সাহিত্যের গল্পের আসর। বিভিন্ন ধরনের গল্প, কবিতা ও ভিডিও দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল বাংলা সাহিত্যের গল্পের আসর। আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই আপনার অমূল্য কমেন্ট ও একটি অমূল্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের মূল্যবান একটি কমেন্ট ও একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাদের সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে আরো ভালো করার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রহস্য ও রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী, লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা বইয়ের রহস্য। সামান্য একটা বই কেনা নিয়ে এমন ব্যাপার হবে ভাবতেই পারিনি। তাও একটা পুরানো ছেঁড়া খোঁড়া বই। রাস্তার ধারে ফুটপাতের ওপর পুরনো বই ছড়িয়ে যারা বিক্রি করতে বসে, সেই এক ফেরিওয়ালার কাছে কেনা। বইটাও এমন কিছু আহামরি নাম করা বইও নয়। বেশ কয়েক বছর আগে বিলেতে ছায়াছবি হিসেবে যে কাহিনীটা কিছুটা নাম করেছিল, বইটা তারই ছাপানো চিত্রনাট্য মাত্র। চিত্রনাট্যটা অবশ্য বেশ পাকা হাতে লেখা, তাই পড়তে ভালো লাগে। কয়েক বছর আগে ছায়াছবিটা এই কলকাতা শহরেরই একটা নামকরা সিনেমা হলে দেখেছিলাম। এতদিন বাদে হঠাৎ রাস্তার ফুটপাতে ছাপানো চিত্রনাট্যটা পেয়ে তাই সেটা মনে করে কিনে ফেলি। বইটা বেশ সস্তাতেই পেয়েছিলাম। সস্তা পাবার কারণ ছিল অবশ্য। একটা নয়, অমন 10-12টা ওই বইয়ের কপি পাশাপাশি ফুটপাতের ফেরিওয়ালাদের অন্য সব ব্যাচবার বইয়ের মধ্যে যেভাবে ছড়ানো ছিল, তাতে বোঝাই গেছিল যে কোনো বইয়ের এর দোকানের এক লটে চালান হয়ে আসা এই বইটার বান্ডিল যে কারণেই হোক বিক্রি না হয়ে দোকানেই এতদিন পড়েছিল। এখন হয় দোকানটাই উঠে যাওয়ার দরুন, কিংবা বইটার আর বাজারে নেই বলে ওগুলো পুরনো বইয়ের ফেরিওয়ালাদের হাতে চলে এসেছে। আগেই বলেছি, বইটা এমন কিছু আহামরি দুষ্প্রাপ্য সওদা নয়। তার উপর বিক্রির জন্য পড়েও আছে গাদাখানেক। তাই বেশ সস্তায় সেটা পাওয়া কোনো রকম দাও বলে মনে করা বা কোনো কারণই ছিল না। কিন্তু বইটা কিনে আনার দিন দুই বাদেই সেই রকম একটা সন্দেহের কারণ ঘটায় অবাক হয়ে গেলাম। পুরানো বইটা কিনে এনে আমি তখনই সেটা পড়বার সময় পাইনি। সেরকম একটা দারুণ উৎসাহ যে ছিল তাও নয়। বইটা আমার লেখার টেবিলের ওপর অন্য সব পত্রপত্রিকা আর বইয়ের গাদার মধ্যেই ফেলে রেখে সেটার কথা একরকম ভুলেই গিয়েছিলাম। মনে করিয়ে দিলে বইটা যার কাছ থেকে কিনেছিলাম সেই আবার তারই মতো চেহারা পোশাকের এক পুরনো বইয়ের ব্যাপারী। বই পাড়ার মধ্যে বই রাস্তাটার ধারে কাঠের শেলফে সাজিয়ে আর ফুটপাতে ছড়িয়ে যারা পুরনো বই বেচা কেনা করে থাকে, তাদের প্রত্যেকে আলাদাভাবে চিনব এমন ঘনিষ্ঠতা কারবার তাদের সঙ্গে আমার ছিল না। তবে মাসে 2-1বার ওই পাড়ায় গিয়ে বই ঘাটাঘাটের একটু নেশা আছে বলে ব্যাপারীদের কেউ কেউ কিছুটা মুখ চেনা হয়ে গেছে। সেদিন সকালে বাড়ি থেকে বার হবার সময় গেটের কাছে সেই রকম একজনকে দেখে একটু অবাক হলাম। গেটের কাছেই দাঁড়িয়ে সে আমারই জন্য অপেক্ষা করছিল। আমি বার হতেই এক পা এগিয়ে এসে সেলাম জানিয়ে বললে, আপনার জন্যই দাঁড়িয়ে আছি আজ্ঞে। আমার জন্য দাঁড়িয়ে আছো? তার সম্ভাষণের ধরনে একটু হেসে বললাম, তা আমায় হে সৌভাগ্যের কারণটা তো বুঝতে পারছি না। আজ্ঞে, সেদিন আপনি যে বইটা কিনে এনেছিলেন আমার কাছে, সেটার দাম যা চেয়েছিলে। বইয়ের ব্যাপারীকে একটু অধৈর্যের সঙ্গেই তার কথার মাঝখানে থামিয়ে বললাম, তা তো পুরোটাই দিয়ে এসেছি বলে মনে পড়ছে। না না। অত্যন্ত লজ্জিত হয়ে অপরাধীর মতো গলায় পুরনো বইয়ের ব্যাপারী বললে, দাম আপনি ঠিকই দিয়েছিলেন,
আমি সেজন্য আসিনি। আমি আমি মানে আমি বইটা আপনার কাছে ফেরত চাইতে এসেছি। ফেরত চাইতে এসেছো? কথাটা ঠিক শুনেছি কিনা বুঝতে না পেরে প্রশ্নটা আবার করে বললাম, বইটা বিক্রি করে আবার তুমি তা ফেরত চাও? আগে হ্যাঁ। অত্যন্ত অপরাধীর মতো ব্যাপারী অনুনয় করে বললে, ওই বইটার বড় দরকার পড়ে গেছে। আপনি যা দাম দিয়েছেন তা আপনাকে দেবার জন্য এনেছি। যদি বলেন তো তার চেয়ে বেশি কিছুও দিচ্ছি। বইটা শুধু আমাকে ফেরত দিন। এ তো বড় তাজ্জব ব্যাপার। হেসে উঠে না বলে পারলাম না। এই দুদিন আগে যে বইটা কিনে এনেছি সেইটাই আবার ফেরত চাইতে এসেছো? তার জন্য আরো বেশি দাম দেবার জন্য তৈরি? আগে লোকটি বেশ একটু কুণ্ঠিত হয়ে জানালে, আপনি পছন্দ করে বইটা কিনেছিলেন, সেইটি আবার ফেরত চাইছি। তাই আপনি যাতে এটা লোকসান বলে না মনে করেন, সেই জন্য দামটা বাড়িয়ে কিনে নিচ্ছ? লোকটার কথায় বাধা দিয়ে নিজেই সেটা শেষ করে দিয়ে বললাম, কিন্তু কিনে নিতে চাইছো কেন সেটাই তো বুঝতে পারছি না। বইটা দারুণ নাম করা কিছু নয়, আর তা যদি হয়ও তাহলেও 7 রাজার ধন 1 মানিক তো নয়। যখন গোটা 10-12টা বই তো সেদিন তোমাদের কজনের কাছাকাছি দোকানে জমা হয়ে থাকতে দেখেছি, তার একটা কিনে নিলেই তো তোমাদের ল্যাটা চুকে যায়। আগে তা যায় কিনা জানি না। লোকটি বিনীতভাবে জানালে, আমাকে আপনার কাছেই এই বইটা কিনে নিতে পাঠিয়েছে। আমার কাছে এই বইটা কিনে নিতে পাঠিয়েছে? স্ট্রেঞ্জ। বেশ একটু রহস্যের গন্ধ এবার পেয়ে জিজ্ঞাসা করলাম, কে পাঠিয়েছে? কে? আগে আমাদের দোকানের মালিক। তোমাদের দোকানের মালিক আমার কেনা বইটি বেশি দাম দিয়ে ফেরত নেবার জন্য আমার কাছে পাঠিয়েছে? বলতে বলতে মনে যা হলো তা তখনকার মতো মনের মধ্যে রেখে বললাম, আচ্ছা ঠিক আছে, আমার কেনা বইটি তোমাদের দোকানের মালিক কিছু বেশি দাম দিয়েও ফেরত চান। বেশ, তার প্রস্তাবটা আমি শুনলাম, কিন্তু এখন বাড়ি থেকে কাজে বেরিয়েছি। এক্ষুনি তো তোমাদের বইটা খুঁজে বার করে আনার জন্য আবার বাড়িতে ফেরত যেতে পারবো না। তাছাড়া ব্যাপারটা একটু ভেবে দেখার সময়ও তো আমার চাই। তাই বলছি, কাল সকালে এরকম সময়ে এসো। যা ভাববার ভেবে নিয়ে বইটা তখন তোমাদের দিতে পারবো বলে মনে হয়। আগে না বাবু। আমার কথা শেষ হবার আগেই লোকটি যেন কাতরে উঠে বললে, দোহাই আপনার, কাল পর্যন্ত দেরি করবেন না। আমি নেহাত গরিব দুঃখী মানুষ। আজ শুধু হাতে ফিরে গেলে আমার চাকরিটি যাবে। আপনি বরং যা দাম দিয়েছিলেন তার ডবল, না হয় 3 ডবল লাভ নিন। বইটা আজ আমায়। না। বেশ কঠিন স্বরেই ধমক দিয়ে এবার বললাম, তোমার কাছে যা শুনলাম আর বইটার জন্য তোমাদের যা ছটপটানি দেখছি, তাতে এখন আর সেটা কিছুতেই ভালো করে না বুঝে শুনে খোঁজ না নিয়ে ফেরত দিতে পারবো না। বইটা যদি শেষ পর্যন্ত ফিরিয়ে দিই তাও আজ নয়, কাল সকালে এই সময়ে এলে তবে জানাতে পারবো। কথাগুলো বলে আর অপেক্ষা না করে আমি চলে এসেছিলাম, কিন্তু বইটা নিয়ে মনে বেশ একটু
অস্বস্তি ছিল বলে দুপুরের কাজকর্ম সারা হবার পর বিকেলেই বইপাড়ার সেই রাস্তার ধারে পুরনো বইয়ের ব্যাপারীদের কাছে গিয়েছিলাম আমার আগের দিনের কেনা বইয়ের আর একটা কপির খোঁজে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আগের দিন যে বইয়ের অন্তত 10-12টা কপি কাছাকাছি স্টলের সামনে ছড়ানো থাকতে দেখেছি, তার একটারও আজ সেখানে চিহ্ন নেই। বইটার সম্বন্ধে আমার খোঁজ নেওয়াতেও দোকানদারদের কেউ বা বিরক্ত হলো, কেউ বা ঠাট্টা করে বললে, আপনিও সেই বইয়ের খোঁজ করছেন? সেই বই পেতে হলে এখন যেখানকার ছাপা সেই খাস বিলেতে যেতে হবে। কেউ বা বিরক্ত, কেউ বা রসিক এসব পুরনো বইয়ের ব্যাপারীদের সঙ্গে অল্প চেনাশোনা একজনের কাছে সমস্ত ব্যাপারটা একটু ভালো করে জানতে পারলাম। তার বিবরণ মতো জানা গেল, হপ্তাখানেকেও নয়, মাত্র 4-5 দিন আগে কলকাতার এক মধ্যবিত্ত পাড়ায় একটি পুরানো বাড়ির মালিক যত সব পুরনো কাগজপত্র আর বইটই তাদের ওই পুরনো বইয়ের বাজারে প্রায় জলের দরে বেচে দিয়ে যায়। এরকম ঘটনা তাদের বাজারে একেবারে অদ্ভুত কিছু নয়। পুরানো একটি বাড়ির নতুন মালিক কি ওয়ারিশন মাঝে মাঝে নিজের কাছে অকেজো আগেকার এই রকম বই, কাগজের পুঁজি প্রায় জলের দরে বিকিয়ে দিয়ে বাড়ি ঘর সাফ করবার ব্যবস্থা করে। এবারে সস্তায় বিকিয়ে দেওয়া বইয়ের গাদার মধ্যে একেবারে নতুন এক সেট বইও যে ছিল, সেটাও খুব কিছু আশ্চর্য নয়। মালিকের অবহেলায় কিবা খামখেয়ালি ওরকম ব্যাপার কখনো যে ঘটে না এমন নয়। এবারের ব্যাপারটা শুধু এই দিক দিয়ে একটু বেশি অদ্ভুত যে ভিন্ন ভিন্ন নয়, একই বইয়ের পুরো একটি ও 10-12টি নতুন কপির সেট বাজারে বিকিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারটাকে যদি একটু অদ্ভুত মনে করা যায়, তাহলে তার চেয়ে অনেক বেশি অদ্ভুত, রীতিমতো অবাক করার ব্যাপার ঘটেছে বইগুলো বাজারে আসবার হপ্তাখানেক বাদে। সদ্য ছাপা নতুন বইয়ের মতো ঝকঝকে তকতকে হলেও বহুকাল আবার সামান্য একটু সুনামের লেখকের লেখা বলে ফুটপাতের বাজারে আসবার পর বইটির কোনো চাহিদা হয়নি বললেই হয়। ফুটপাতে ছড়াবার পর 3-4 দিনে আমার মতো আর একজনই এই বইয়ের একটি কপি কিনে নিয়ে যান। কিন্তু তারপর কোথায় যে কি যেন ভোজবাজি হয়ে যায়। আমি বইটার একটি কপি নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই বইটার জন্য এমন কাড়াকাড়ি পড়ে যাবে, তা কে ভাবতে পেরেছিল? ফুটপাতের স্টলে যেসব বই তখনও ছিল, সেগুলিও চোখের নিমেষে বিক্রি হয়ে গিয়েছিল। সেই সঙ্গে খোঁজ পড়েছিল অন্য যে দুটি বই আজ বিক্রি হয়ে গিয়েছিল, সে দুটিরও। কিন্তু হেলায় যা প্রায় বিকিয়ে দেওয়া হয়েছিল, সে বইয়ের জন্য হঠাৎ কাড়াকাড়ি কেন? বইগুলি সংগ্রহ করবার জন্য হঠাৎ এমন আগ্রহী বা কার, আর কেন? ব্যাপারটা যে মোটেই সামান্য নয়, সেদিন রাত্রেই তা জানতে পারলাম আরো ভালো করে। রাত্রে খাওয়া দাওয়া সেরে শুতে যাবার আগে যা নিয়ে এত রহস্য, আমার সম্প্রতি কিনে আনা সেই বইটাই একটু উল্টে পাল্টে দেখছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা তুলে সাড়া দেবার আগেই ওদিক থেকে বেশ ভারী আর রুক্ষ গলায় একটা শাঁসানি শুনলাম। সাত করে নিজের বিপদ যদি না রাখতে চান, তাহলে কাল সকাল 8টায় মাথায় 3টে শূন্য লেখা চিঠির কাগজ, শুধু অজানা, এই সই নিয়ে যে যাবে তার কাছে আপনার কেনা বইটি দিয়ে দেবেন। বইয়ের যা দাম তার 5 গুণ মূল্য আমার পত্র বাহকই আপনাকে দেবে। শেষে আবার জানাচ্ছি, যা লিখেছি তা অগ্রাহ্য করে নিজের চরম বিপদ ডেকে আনবেন না।
এই শাঁসানির উত্তরে কিছু বলতাম কিনা জানি না, কিন্তু সে সুযোগ না দিয়ে ওদিক থেকে ফোনটা নামিয়ে রাখা হলো। এরপর পরাশরকে ফোন করে পরের দিন সকালে 7টার মধ্যে আসতে বলা ছাড়া আর কি করা যায়। তাই করলাম, কিন্তু সকাল পর্যন্ত অপেক্ষা করতে হলো না। পরাশরের বোধহয় একটু ঢিলে সময় যাচ্ছিল। মাথাটা পুরোপুরি খাটাবার মতো কিছু গোলমেলে ধাঁধা হাতে ছিল না। সকাল পর্যন্ত অপেক্ষা না করে সে 8 ঘন্টার মধ্যেই এসে পড়ে রাতের খাবারটা আমার সঙ্গেই খেলো। খেতে খেতে সমস্ত ব্যাপারটা তাকে জানালাম। কোনো রকম মন্তব্য টন্তব্য না করে সে আমার কেনা পুরনো বইয়ের দোকানের বইটা নিয়ে গেস্ট রুমে শুতে গেল। সকালে উঠবার পর সে যা করলো তা অতি সোজা চালাকি বলেই সেটার কথা আমার মাথায় আসেনি। সামনাসামনি দেখা দিলে বইটা বিনামূল্যেই দিতে প্রস্তুত। শুধু এই কথাগুলি নাম টাম না ছাপা একটা সাদা কাগজে লিখে সেটা সকালে যে পত্রবাহক এসেছে তাকে দিতে বলে নিজের সেই চিঠি নিয়ে আসা বেয়ারাকেই লুকিয়ে অনুসরণ করবার জন্য দূরে এক জায়গায় গিয়ে অপেক্ষা করেছে। রহস্যটার প্রথম জটটা এত সহজে খুলে যাবার পরই কিন্তু ব্যাপারটার আসল চেহারাটা পুরোপুরিভাবে ধরা পড়েছে। উত্তর কলকাতায় শোভাবাজারের একটা ঘিঞ্জি মধ্যবিত্ত পাড়ায় সরু একটা আঁকাবাঁকা গলি। সেই গলির একটা বাঁকেই তেতলা একটি পুরনো বাড়ি। লুকিয়ে অজানা বেয়ারার পিছু নিয়ে পরাশর এই বাড়িটি দূর থেকে দেখে এসেছিল। বেয়ারাকে পরাশরের নির্দেশ আমি তাকে আরও একটু দূর থেকে অনুসরণ করে আসছিলাম। নিজেদের গুপ্ত রাখার একটা বড় উদ্দেশ্য ছিল না বলে বেয়ারার পিছু নিয়ে তার মনিবের বাড়িটা লুকিয়ে দেখে আসা তো মোটেই কঠিন হয়নি। বেয়ারা মনিবের বাড়িতে আমার চিঠিটা দিয়ে আমি ছেড়ে চলে যাবার পর বেশিক্ষণ অপেক্ষা না করেই গলির বাঁকের পুরানো তেতলা বাড়ির দরজায় গিয়ে কড়া নেড়েছি। বাড়ির আর একজন চাকর এসে দরজা খুলে দেবার পর ভেতরে ঢুকে সত্যি যে বেশ একটু অবাক হয়েছি তা স্বীকার না করে পারবো না। পুরানো সরু গলি, বেশিরভাগ জীর্ণ, সব দোতলা একতলা সেকেলে দালান কোঠা, কিন্তু ভেতরে ঢোকবার পর এ বাড়িটা যে একেবারে আলাদা জাতের তা বুঝতে এতটুকুও কষ্ট হয় না। এ যেন ছেঁড়া গায়ের কাপড় মুড়ি দেওয়া রীতিমতো দামি চোগা চাপকান পরা আমির টামির। বাইরের দেওয়ালের নোনা ধরা ইটের ঘরের অভাব নেই, কিন্তু ভেতরে ঢুকলেই মেঝেতে যেমন দামি রীতিমতো ঝকঝকে তকতকে কার্পেট পাতা, ঘরের চারিপাশের আসবাবপত্র তেমনি খানদানি আর বাহারি। সে ঘরের ভেতরে এসে যে দুটি মানুষকে দেখলাম তাদের চেহারা পোশাকের মিল আর তফাতও বেশ একটু নজর কাড়বার মতো। বয়স যার কম তার রংটা রীতিমতো ময়লা হলেও মানানসই। ঢিলে ঢালা পাজামা পাঞ্জাবিতে তার চেহারাটা যথার্থই সুঠাম সুন্দর। আর তার পাশেই ফতুয়া গায়ে আরাম কেদারায় গা এলিয়ে যিনি আমার কেনা বইটিরই আরেকটি কপির পাতা উল্টাতে উল্টাতে উত্তেজিতভাবে কি যেন বলছিলেন, তার গায়ের রংটা অনেক ফর্সা আর প্রথম জনের সঙ্গে মুখ চোখের যথেষ্ট মিল থাকলেও তিনি সব শুদ্ধ জড়িয়ে একটি ভুসির বস্তা বিশেষ। আমাদের ঢুকতে দেখে তিনি বেশ একটু চমকেই আরাম কেদারা সোজা হয়ে উঠে বসে ভ্রুকুটি ভরে আমাদের দিকে চাইলেন। চমকে উঠে ভ্রুকুটি ভরে চাওয়ার কারণ শুধু আমাদের আচমকা প্রবেশই নয়, পরাশরের হাতের বইটাও। পরাশর আমার কেনা বইটাই তার বাড়ানো হাত এগিয়ে ধরে আমার আগে আগে ঘরে ঢুকেছিল। আরাম কেদারার ভদ্রলোক কিছু হয়তো বলতে যাচ্ছিলেন, কিন্তু তা ওর বলা হলো না। তার আগেই তার কাছে পৌঁছে আরাম কেদারার একটা হাতলের ওপর আমার কেনা বইটি রেখে পরাশর সবিনয়ে জানালো, আমাদের কথা আমরা রেখেছি কিনা দেখুন।
বেয়ারা টেয়ারার হাতে নয়, নিজেরাই আপনার হাতে বইটা তুলে দিলাম। কিন্তু আপনারা? আরামকেদারার ভদ্রলোক বেশ একটু সস্নিগ্ধভাবে যা বলতে চাইছিলেন আগেই তা অনুমান করে পরাশর এবার বললে, কেমন করে আপনার এ বাড়িটা খুঁজে বার করলাম তাই ভাবছেন তো? কিন্তু এ ভাবনা তো আগুন জ্বালাবার পর ধোঁয়া দেখে অবাক হওয়ার মতো। আপনার পাঠানো বেয়ারার পিছু নিয়েই আপনার ডেরার খোঁজে যে আমরা পেতে পারি, এই সোজা কথাটাই আপনাদের মাথায় আসেনি দেখেই বুঝেছি এসব গোয়েন্দাগিরিটিরির ব্যাপারে আপনি একেবারেই কচি কাঁচা, অ আ ক খ পড়ুয়া। তা হোক, একদিক দিয়ে তাই ভালো বলে আমাদের প্রস্তাবটা এখন আপনাদের জানাচ্ছি। আপনাদের প্রস্তাব? আরামকেদারার লোকটি এবার একটু সস্নিগ্ধ অসন্তোষের সঙ্গেই আমাদের দিকে চেয়ে বললেন, আপনাদের আবার কি প্রস্তাব আমায় জানাতে এসেছেন? না না মশাই, এই বইয়ের একটা কপি এনে দিয়েছেন, তার জন্য যা লাভ টাপ চান নিয়ে যান। আপনাদের ওসব প্রস্তাব টস্তাব শোনার সময় কি উৎসাহ আমার নেই। সময় আর উৎসাহ যদি না থাকে শুনবেন না। এবার আমাকেই একটু ঝাঁঝালো গলায় বলতে হলো, তবে অযাচিতভাবে কার সাহায্য পাচ্ছিলেন সেইটা একটু জেনে রাখুন। যদি একেবারে ধারধারা গোবিন্দপুরের বাসিন্দা না হন, তাহলে পরাশর বর্মার নামটা বোধহয় শুনেছেন। ইনি সেই পরাশর বর্মা, যিনি নিজে থেকে উৎসাহী হয়ে আপনাদের যা সমস্যা আর যা রহস্য তার একটা মীমাংসার চেষ্টা করতে চাইছেন। পরাশর নামটা শুনে প্রতিক্রিয়াটা কি আর কতখানি হলো তা বোঝবার অবকাশ না দিয়ে পরাশর তাড়াতাড়ি বলে উঠল, না না, ওসব নাম টামের কথা ছাড়ুন মিস্টার চক্রবর্তী। আমি চক্রবর্তী পরাশরের কথার মাঝখানে বেশ একটু অবাক হয়ে বাধা দিয়ে আরামকেদারার ভদ্রলোক বললেন, আমি যে চক্রবর্তী তা জানলে কি করে? না না, পরাশর হেসে বললেন, ওটা শার্লক হোমস মার্কা বাহাদুরি মনে করবেন না। সেরকম কিছু ক্ষমতা দেখাতেও চাইনি। ওটা নেহাত চোখ কান খোলা রাখা ছাড়া আর কিছুই নয়। চক্রবর্তী এরপর কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তাতে তাকে বাধা দিয়ে পরাশর বলল, আপনার নাম যে অঘোর চক্রবর্তী তা চোখের দৃষ্টির কোনো দোষ না থাকলে 2 মিনিট এখানে থাকলেই জানা যায়। আপনি একেবারে অগোছালো যেমন নন, তেমনি খুব গোছালো মানুষও নন। আপনার ওই টেবিলের ওপর বেশ কটা চিঠির তারা পেপার ওয়েট দিয়ে চাপা আছে। সেগুলো খুব গুছিয়ে নয়, একটু এলোমেলো ভাবেই রাখা। দুটো চিঠির নাম ঠিকানা তাই বেশ পরিষ্কারই দেখা যাচ্ছে। তার একটা ইংরেজিতে এ গলির ঠিকানা, ওপরে এ চক্রবর্তী বলে নামটা লেখা। আরেকটা পোস্টকার্ডে নাম ঠিকানা বাংলায় লেখা, তাতে স্পষ্ট শ্রী অঘোর চক্রবর্তীর নামটা পড়া যাচ্ছে। কিন্তু এসব ফালতু কথা এখন থাক। আমি যা বলতে যাচ্ছি তা এই যে ঘটনাচক্রে আমার বন্ধু ফুটপাতের উপর থেকে একটা পুরনো বই কেনার জন্য আমরা আপনাদের এরকম একটা রহস্য জড়ানো সমস্যার সঙ্গে যখন জড়িয়ে পড়েছি, তখন সমস্ত ব্যাপারটা আমাদের খুলেই বলুন না। আপনারা যা খুঁজছেন নিজে থেকে, আমাদের তা ফেরত দিতে আসা থেকে এটুকু আপনাদের বুঝতে বলি যে এই ব্যাপারে কোনো দাও মারবার লোভ টোপ আমাদের নেই। যা আছে তা এই ব্যাপারটার সম্বন্ধে কৌতূহল। যোগাযোগ যখন হয়েই গেছে, তখন আপনাদের সঠিক পরিচয় দিয়ে ব্যাপারটা ভালো করে খুলেই বলুন না। দেখা যাক না তাতে কিছু সাহায্য আপনাদের করতে পারি কিনা। ঠিক ঠিক। এতক্ষণ
কোনো কথা না বলে আরাম কেদারার একপাশে একটি ছোট আলমারির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে যিনি মাঝে মাঝে শুধু মিটিমিটি হাসছিলেন, সেই সুদর্শন মানুষটি এবার মুখ খুলে বললেন, ব্যাপারটা গুছিয়ে বলার আগে নিজেদের পরিচয়গুলো ঠিকমতো দিয়ে ফেলা দরকার। তা সেদিক দিয়ে আমার বরদার একটু চক্ষু লজ্জা হতে পারে বলে কাজটা আমি সেরে দিচ্ছি। আমার বরদা বলে সম্বোধন করায় আমাদের সম্বন্ধের কিছুটা আভাস এইমাত্রই পেলেন, কিন্তু সেইটাই সব নয়। উনি আমার আপন বরদা ঠিকই, কিন্তু বড়দার বদলে কাস্তে কাটারি কি খাঁড়া বললেই ঠিক বর্ণনা হয়। ছেলেবেলা থেকে বড় হওয়ার সুবিধের দরুন উনি সব কিছুতে আমায় ঠকিয়েছেন। আমি সাবালক হবার পর পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার পর আমাদের সমস্ত বিষয় আশয় সম্পত্তি নানান প্যাচে দখল করে। অখিল! আরাম কেদারা থেকে অঘোর চক্রবর্তী এবার বকুনি দিয়ে বললেন, এটা হাসি তমস্যার ব্যাপার নয়। তোমার ওই বিলেতি রসিকতা শুনে কেউ কেউ ভুল করে সত্যি মনে করতে পারেন। হয় তা যদি সত্যি হতো। বলে একটা দীর্ঘশ্বাস ফেলার ভঙ্গি করে অঘোর চক্রবর্তী ভাই অখিলকে বললেন, আমার মুখে সত্য কথা যখন তামাশা বলেই মনে হয়, তখন তুমি যা বলবার বলো বরদা। হ্যাঁ, তাই বলছি। তোর মতো আহাম্মক দুনিয়ায় আর আছে কিনা এরাই বিচার করে দেখুন। বলে আরাম কেদারায় সোজা হয়ে বসে অঘোরবাবু যে বিবরণ আমাদের শোনালেন তা সত্যিই বেশ অদ্ভুত। সংক্ষেপে বিবরণটা হলো এই যে, অঘোর আর অখিল চক্রবর্তীর এক অদ্ভুত খেয়ালি মামা ছিলেন। তিনি এখনো আছেন কিনা তা ঠিক বলা যায় না, কারণ গত 12 বছর তিনি ভাগ্নেদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। অঘোর অখিলের এই খেয়ালি মামা অদ্ভুত প্রকৃতির মানুষ ছিলেন। প্রথম যৌবনেই দেশ ছেড়ে চলে গিয়ে কোথায় না কোথায় গিয়েছেন, আর কি না করেছেন তার সঠিক বিবরণ কেউই জানেন না। ইউরোপ, আমেরিকা, আফ্রিকায় কখনো তিনি সার্কাসের দলে যোগ দিয়ে ঘুরে বেরিয়েছেন বাঘ সিংহের বশের খেলা দেখিয়ে, কখনো রাশিয়ায় কি অস্ট্রেলিয়ায় কোনো পরীক্ষাগারে বিজ্ঞান গবেষণার কাজে কাটিয়ে দিয়েছেন বছরের পর বছর। এই খেয়ালি ভবঘুরে জীবনের মধ্যে ভাগ্নেদের সঙ্গে যোগাযোগ কিন্তু তিনি রেখেই চলতেন। 2-10 মাস চুপ করে থাকলেও 2-3 বছরে একবার তিনি ভাগ্নেদের খবর নিতেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে কখনো ভুলতেন না। শেষ এই যোগাযোগের চেষ্টা তিনি করেন প্রায় 12 বছর আগে। তার যোগাযোগ করার চেষ্টার মধ্যে একটা মজার ব্যাপার ছিল। ভাগ্নেদের কাছে কিছু না কিছু টাকা পাঠানো, আর সেই সঙ্গে এই বলে আশ্বাস দেওয়া যে তারা যদি যথার্থই সাচ্চা হয় তাহলে তিনি তাদের বড়লোক করে দিয়ে যাবেনই, কিন্তু তাদের নিজেদের মধ্যে ফাঁকি থাকলে তাদের সব পাওয়া ফক্কিকার হয়ে যাবে। এসব বকুনি মামার বুড়ো বয়সের মাথা খারাপের লক্ষণ বলেই মনে হয়েছে তার ভাগ্নেদের। কারণ টাকা কড়ি নয়, 12 বছর আগে মামার কাছ থেকে শেষ যা এসেছে তা একই বইয়ের 12টা কপির একটি সেট। বইটাও অসাধারণ কিছু নয়, বহুকাল আগে সেই 40-এর দশকের তোলা একটি ইংরেজি ছবির ছাপানো চিত্রনাট্য মাত্র। এই বইয়ের সেটের সঙ্গে মামার একটা চিঠিও যা এসেছিল তাতে মাথা খারাপের লক্ষণ একেবারে স্পষ্ট। সে চিঠিটা এইভাবে লেখা যে মামাবাবু তার আসল কাজটা সেরে বিলেতে এসে পৌঁছে প্রথমেই যে নতুন বইয়ের খোঁজ পেয়েছেন তার 12টা কপি একসঙ্গে করে কলকাতায় পাঠিয়ে দিচ্ছেন। এই বইয়ের কদর যে বুঝবে, তার ভাগ্নে অখিল মামার মতোই ভবঘুরে বলে
মামাবাবু তার চিঠিপত্র টাকা কড়ি কলকাতায় ভাগ্নেদের পৈতৃক বাড়ির ঠিকানাতে পাঠাতেন। শেষ চিঠি আর বইয়ের সেটটাও তাই পাঠিয়েছিলেন। চিঠিটা আর তার সঙ্গে পাঠানো বইয়ের পার্সেল শুদ্ধই। মস্তিষ্ক বিকৃতির প্রমাণ বলে ধরে নিয়ে বইগুলো বাড়ির একটা চোরা কুঠুরির মধ্যে ঘরে বন্ধ করে প্রলাপ মার্কা চিঠিটা একটা দেরাজের ড্রয়ারে তুলে রেখে তার কথা বেমালুম ভুলে গেছেন। এই বইয়ের পার্সেল আর চিঠি যখন কলকাতার বাড়িতে আসে তখন অখিল তার স্বভাব অনুযায়ী বিদেশে কোথায় ঘুরছিলেন। তিনি ফিরে আসবার পর অঘোর তাকেই বইয়ের সেটটা দেখিয়ে মামাবাবুর প্রলাপ সেই চিঠিটার কথাও বলেছেন। অখিল তাতে কোনো উৎসাহ কিন্তু দেখাননি। তার টনক নড়েছে এতদিন বাদে। কুঠুরির ঘরে অকারণে জমা হয়ে থাকা বইগুলো তার বরদা অঘোর নেহাত ফালতু জঞ্জাল বলে পুরনো বইয়ের দোকানদারদের কাছে বিক্রি করে দেবার পর এই সূত্রে মামাবাবুর চিঠিটার কথাও তার মনে পড়েছে। অঘোরকে দিয়ে চিঠিটা বার করে তার কোনো অর্থ বুঝতে না পারলেও হয়তো দোকানিদের কাছে বিক্রি করে দেওয়া বইগুলোর কোনোটার মধ্যে গুপ্ত কিছু হদিশ পাওয়া যেতে পারে মনে করে অস্থির হয়ে তার বিক্রি করে দেওয়া বইগুলো আবার ফিরে পাবার জন্য ছোটাছুটি করেছেন ও করছেন। নিজের বিবরণ শোনাতে শোনাতে অঘোর চক্রবর্তী পরাশরকে জিজ্ঞাসা করেছেন, কিরকম হদিশ সেখানে পাওয়া যেতে পারে তা কিছু বুঝতে পারছেন? না, তা এখনো পারছি না, বলেছে পরাশর। কিন্তু আপনার কাছে পাঠানো মামাবাবুর চিঠিটা একবার দেখতে পারলে ভালো হতো। সে আর কি দেখবেন, পাগলের প্রলাপ। বলে মুখে বিদ্রুপ করলেও অঘোর চক্রবর্তী আরাম কেদারা ছেড়ে উঠে ভেতরের ঘরের কোনো দেরাজ থেকে চিঠিটা বার করে এনে পরাশরের হাতে দিয়েছেন। সত্যি পাগলের প্রলাপ ছাড়া আর কিছু ওকে ভাবা যায় না। ছোট্ট মাপের চিঠি, তাতে বারবার শুধু এই লেখা, লিন্থ গিয়ে পড়ো, লিম্পাত আসে বেরিয়ে, কেল্টিক হেলভেতিতে দেয় আদি বসতি, রোমানরা শুল্ক ঘাঁটি বসায়, নাম দেয় টিউরি ক্যাম্প, সেখানে কুবেরের বন্ধ মুঠো খুলতে আসুক শুভঙ্করী অঙ্কে দুলতে দুলতে। এরপর চিঠিতে যা লেখা হয়েছে তার নেহাত প্রলাপ ছাড়া আর কিছু কি হতে পারে? সেখানে লেখা, খুঁজে পেতে প্রকাশনার বছর, তার পেছনে লাগাও, শেষ পাতায় যা আছে ছাপা সেই গোনা নম্বর, তবেই দেখবে এরপরে আর থাকবে নাকি আর কিছু খেল কি। চিঠিটা দেখাতে দেখাতেই হেসে ফেলে অঘোর চক্রবর্তী বলেছেন, দেখছেন তো, স্রেফ বুড়ো হয়ে ভীমরতি ধরার পরে পাগলের প্রলাপ। চিঠিতে কিছু হবে না, তবে যে দু একটা বই এখনো বাজারে হারিয়ে আছে সেগুলো পেলে হয়তো অন্য হদিশ মিলতেও পারে। সেই আশাই করা যায়, বলে পরাশর আমার সঙ্গে দুই ভাইয়ের কাছে বিদায় নিয়ে চলে এসেছে। রাস্তায় বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফেরার পথে একটু বিষণ্ণ মনেই পরাশরকে জিজ্ঞাসা করেছি, আচ্ছা, ওই চক্রবর্তীদের মামার ওই চিঠির কথাগুলো তাহলে নেহাত প্রলাপ? সত্যিকারের মানেটা নেই, ওর কিছু হয় না? কে বললে হয় না? পরাশরই হাসি মুখে জোর গলায় বললে, আসবার আগে ছোট ভাই অখিল চক্রবর্তীর মুখটা লক্ষ্য করেছিলে? চোখ দুটো যেন উৎসাহে উত্তেজনায় জ্বলছে। কাল পর্যন্ত ও এদেশে থাকবে কিনা সন্দেহ। তার মানে কোথায় যাবে? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। কোথায় আবার? সোজা
সুইজারল্যান্ডের জুরিক শহরে। উৎফুল্ল মুখে বলল পরাশর। তার মানে? বিস্ময় বিহ্বলভাবে বললাম, ওই জুরিক শহরের হদিশই ওই চিঠিতে দেওয়া আছে? তাছাড়া আর কি, বলল পরাশর। শুধু জুরিক শহরেরই হদিশ নয়, সেখানকার সুইস ব্যাংকে টাকা জমা এবং তা তোলার যা একমাত্র উপায়, সেই গুপ্ত সংখ্যাও বলে দেওয়া আছে ছড়ার ঢঙে। সোনা লিন্থ যেখানে পড়ে আর লিমাথ নদী যেখান থেকে বার হয়ে, সে হলো জুরিক হ্রদ। বহু বহু কাল আগে হেলভেতি নামে এক কেল্টিক জাতির শাখা ওখানে বসতি করে। তারপর রোমানরা ওখানে শুল্ক আদায়ের এক ঘাঁটি বসায়, যার নাম ছিল টুরিকম। এরপর সুইজারল্যান্ডের সবচেয়ে ধনী শহর জুরিক সেখানে গড়ে ওঠে। সেখানকার ব্যাংক সারা পৃথিবীর তুলনাহীন। অঘোর আর অখিলের মামা সেই ব্যাংকেই তার টাকা রেখে কাগজপত্রের সঙ্গে ব্যাংকের নিজস্ব সিন্দুক খোলার গুপ্ত সংখ্যা পর্যন্ত এই চিঠিতে এমনভাবে জানিয়ে দিয়ে গেছেন, যাতে বড় ভাগ্নে অঘোর, যাকে এ যাবৎ ঠকিয়ে এসেছেন, সেই ছোট ভাগ্নেই যাতে তার গুপ্ত সঞ্চয় পান। বড় ভাগ্নের স্বার্থপরতার কথা জানতেন বলেই এই ব্যবস্থা তিনি করে গেছেন। অখিলের মুখ চোখের ঝলমলানি দেখে বুঝেছি তার মামাবাবুর শেষ ইচ্ছা পূরণের আর খুব বেশি দেরি হবে না। এতক্ষণ শুনছিলেন লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি রহস্য ও রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনী, বইয়ের রহস্য। আবার আমরা ফিরব সামনের সপ্তাহে ঠিক এইরকমই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন আপনার প্রিয় মানুষজনের কাছে। অবশ্যই আপনাদের মূল্যবান একটি কমেন্ট ও একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাদের সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটিকে আরও ভালো করার জন্য।